আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তৃতীয় পর্ব শুরু করার আগে দ্বিতীয় পর্বের শেষের কিছু কথা বলে নিচ্ছি। দ্বিতীয় পর্বের শেষে রাকিব ভাই বলেছিল সেই জিনটি ঈশিতাকে একটা কথা বলতে বলেছে। তৃতীয় পর্বটা এখান থেকেই শুরু করছি। আর যারা প্রথম ও দ্বিতীয় পর্বটা দেখেন নাই, তারা আগে প্রথম ও দ্বিতীয় পর্বটা দেখে আসুন। ভিডিও লিংক ডেসক্রিপশন। অনেক কথা বলে ফেলছি, এখন তৃতীয় পর্বটা শুরু করছি। গত পর্বের শেষে রাকিব ভাই ঈশিতাকে বলেছিল সেই জিন তোমাকে একটা কথা জানাতে বলছে। তৃতীয় পর্বটা এখান থেকেই শুরু করছে। ঈশিতা বলে, কি কথা জানাতে বলছে? রাকিব ভাই বলে, সে তার জিনদের মাধ্যমে আমাকে জানিয়েছে আমি যদি তোমাকে আর কোনো সাহায্য করি কিংবা তোমার আর তার মাঝে আসার চেষ্টা করি, তাহলে সে দ্বিতীয়বার এই দুঃসাহস মেনে নেবে না। সে আমাকে উপযুক্ত শাস্তি দেবে, তাই আমার জন্য ভালো হবে আমি যেন তোমাদের মাঝে না আসি। দেখো ঈশিতা, আমার বলতে খারাপ লাগছে, তাও বলছি আমি আর তোমার কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কিন্তু তুমি একটি জায়গায় গেলে এই বিষয়ে অনেক সাহায্য পাবে। আমি বললাম, আপনি কোথায় যেতে বলছেন আমাকে? আর আপনি যেটা পারেননি সেটা অন্য কেউ কি করে পারবে? সেটা অনেকগুলো জিনের রাজা, তার বিরুদ্ধে কি কোনো হাফেজ বা আলেম যেতে চাইবে? রাকিব ভাই বলে, শোনো ঈশিতা, একজন হাফেজ আছে যে কিনা তোমাকে সাহায্য করতে পারে, আর মহারাজ ইয়ামিন মানে সেই জিনটিও তার বিরুদ্ধে যাবে না। যেখান থেকে গল্পে শুরু হয়েছে সেখানেই শেষ হবে। তোমাকে যেতে হবে তোমার দাদা বাড়ির গ্রামে। সেখানকার সবথেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে তোমার দেখা করতে হবে। একা তোমাকে একাই করতে হবে, তোমার সাথে আজিম কি বা ঋতু কেউ যাবে না। সবথেকে ভালো হয় তুমি যদি আগামীকাল সকালেই তোমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা করো। কিন্তু আমি এটা বলতে পারি, সে তোমার কোনো ক্ষতি চায় না, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি বললাম, ঠিক আছে রাকিব ভাইয়া, আমি কালই যাব আমাদের গ্রামে। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা কি করে সম্ভব? সে তো আমাদের মতো মানুষ না। কিন্তু রাকিব ভাইয়া, একটা কথা ঠিক, আমি না তার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। আমি আমার গ্রামে সেই মাদ্রাসায় যাব আর সেখানকার ইমামের সাথে দেখা করব। কিন্তু আমি মহারাজ ইয়ামিনকে আমার পিছু ছাড়াবো এই কারণে না। আমি জানতে চাই সে কি আসলেই সারা জীবন আমার সাথে থাকতে চায় কিনা। রাকিব ভাইয়া, একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না। আপনি তার বিরুদ্ধে যেতে চাচ্ছেন না, কিন্তু আপনি বলছেন সেই হাফেজ সাহেব পারবে। কে সেই হাফেজ? আর কেনই বা সে তার বিরুদ্ধে যাবে? রাকিব ভাই বলে, আসলে ঈশিতা, সেখানকার ওই প্রধান হাফেজ হচ্ছে তার ওস্তাদ। একটা সময় মহারাজ ইয়ামিন সেই মাদ্রাসায় পড়ালেখা করত মানুষরূপে। আর একটা কথা কি জানো? তোমাদের দাদাবাড়ির সবাই মহারাজ ইয়ামিনকে চেনে, কিন্তু কেউ জানে না সে একটি জিন। সবাই জানে সে এতিম, আর ছোট থেকে ওই মাদ্রাসায় পড়ালেখা করেছে। আর সবথেকে মজার বিষয় তো এটা, তোমার দাদা চাচা সকলেই তাকে চেনে। কারণ যখন মহারাজ ইয়ামিন মানুষরূপে সেই গ্রামে ছিল, অনেকবার মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে তোমাদের দাদাবাড়িতে মিলাদ মাহফিলের জন্য গিয়েছিল। তোমার দাদাবাড়ি সকলেই তাকে চেনে। কিন্তু সেই গ্রামের সকলেই জানে ইয়ামিন এখন আর মাদ্রাসায় নেই। সে পড়াশোনা শেষ করে অন্য এক গ্রামে একটি অনেক বড় মাদ্রাসার শিক্ষক। মাঝে মাঝেই মহারাজ ইয়ামিন মানুষরূপে তোমাদের গ্রামে যায় তার ওস্তাদের সাথে দেখা করতে। তেমনিভাবে তোমার সাথেও তা দেখা হয়েছিল। শুধু ওই গ্রামের মাদ্রাসার প্রধান শিক্ষক জানে ইয়ামিন একটা জিন। আর প্রধান শিক্ষকের সাথে মহারাজ ইয়ামিনের খুব ভালো সম্পর্ক। মহারাজ ইয়ামিন তার ওস্তাদকে বাবার মতো করে দেখেন, তাই বলেছি সে আর যাই হোক সেই হাফেজ মানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যাবে না। এখন একমাত্র সেই তোমাকে সাহায্য করতে পারে। আমি বললাম, ঠিক আছে রাকিব ভাই, তাহলে আজকে আমরা আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। ভালো থাকবেন আপনি। আমি আগামীকাল যাব আমাদের গ্রামে। রাকিব ভাই বলে, ঠিক আছে, তুমি তোমার নিজের খেয়াল রেখো। আর আমি তোমাকে কাছে থেকে তো সাহায্য করতে পারবো না, তাই দূর থেকে চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য। কিছু জানার থাকলে আমাকে ফোন দিও, আমি চেষ্টা করব তোমাকে ফোনের মাঝে সবকিছু জানানোর জন্য। আমি রাকিব ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা তিনজন সেই মাজার থেকে বের হয়ে আসি। আজিম ভাই আমাদেরকে বাড়িতে পৌঁছে দেয়। আমি আর ঋতু আমাদের ফ্ল্যাটে উঠে আসি। ঋতু আমাকে বলে, ঈশিতা, কি করবি তুই এখন? তুই কি যাবি তোদের গ্রামে? আমি বললাম, আমি কাল সকালেই রওনা দিব। তুই দয়া করে আমার বাবা মাকে কিছু বলিস না। ঋতু বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আঙ্কেল আন্টিকে কিছু বলবো না। কিন্তু আমার টেনশন হচ্ছে, তুই আসলে কি করতে চাচ্ছস? তুই কি আসলে সে জিনটার প্রেমে পড়ে গেলি নাকি? তুই ভুলে গেলি ও তোর সাথে সহবাস করেছে, যেটা তোর স্বামীর অধিকার ছিল। তারপরও ওকে এটা সম্মান করিস কি করে? আমি বললাম, হ্যাঁ এটা ঠিক, ও আমার অনুমতি ছাড়া আমার শরীরের সাথে খেলা করেছে,
কিন্তু ঋতু, তুই যদি গতকাল আমার সাথে ওদের রাজ্যে যেতে পারতি তাহলে দেখতিও আমাকে কতটা সম্মান করেছে। তুই জানিস আমি ওর সাথে ঘুমিয়েছি, কিন্তু ও শুধু আমাকে জড়িয়ে ধরেছে, অন্য কিছুই করেনি। আর গত 5 বছর ধরে ও আমার দেখাশোনায় রাখছে, প্রতি রাতে আমার সাথে ঘুমাচ্ছে। ও চাইলে এই সুযোগটা অনেক আগে নিতে পারত, আর অনেকবার নিতে পারত, কিন্তু ও এমনটা করেনি। যা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট ছিল সেই রাতে। আমি আগামীকাল যাব আর মহারাজ ইয়ামিনের বিরুদ্ধে একটা নালিশ করব। সেই হাফেজের কাছে আমি আমার সাথে যা যা হয়েছে সবকিছুর অধিকার চাইব। ঋতু বলে, ঈশিতা, তুই কি করতে চাচ্ছস আমি এখনও বুঝতে পারছি না। আমি বললাম, তোর বুঝতে হবে না, এখন রান্না করে চল। আমরা সেদিনের মতো রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে আমার সাথে আর কিছু ঘটে না। পরের দিন আমি খুব সকাল সকাল উঠে বাস স্ট্যান্ডে চলে আসি। তারপর এখান থেকে সোজা রওনা করি আমাদের গ্রামের উদ্দেশ্যে। আমাদের গ্রাম বরিশাল বিভাগে। আমি আমার দাদুকে একটা ফোন দেই আর বলি, দাদু, আমি আসতেছি তোমাদের বাড়িতে। দাদু আমার মুখে এই কথা শুনে অনেক অবাক হয়। দাদু আমাকে বলে, তুই হঠাৎ করে আসতেছস যে, আর তোর বাবা মা তো কিছু জানালো না আমাদের। আমি বললাম, আসলে দাদু আমি বাবা মাকে না জানিয়ে আসতেছি, অনেকদিন তোমাদের দেখি না, তাই আসতেছি। তুমি তোমার ছেলেকে ভালো করেই চেনো, সে কোনোভাবেই একা একা আমাকে আসতে দেবে না। কিন্তু এখন তো আমি অনেকটা বড় হয়েছি, আমার কি একা একা ঘুরে বেড়াতে ইচ্ছা করে না? দাদু বলল, সবই বুঝলাম, কিন্তু তোর বাবাকে কি বলবো? আমি বললাম, তুমি মা বাবাকে ম্যানেজ করে নিও। দাদু বলে, ঠিক আছে ঈশিতা, তুই দেখে শুনে আসিস, আমি তোকে আনার জন্য বাস স্ট্যান্ডের লোক পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ মাই ডিয়ার দাদু। 2 ঘন্টা পর বাসটি ঢাকা ছেড়ে গ্রামের পথ দিয়ে চলতে শুরু করল। তার 1 ঘন্টার ভেতরেই বাসটি আমাদের গ্রামে পৌঁছে গেল। 5 বছর পর আবার পাড়া দিলাম আমাদের এই গ্রামে। এই 5 বছরে একবারও গ্রামে আসা হয়নি। বাবার চাকরি আর আমার পড়াশোনার জন্য চেষ্টা করার পরও আসতে পারিনি। কিন্তু আজকে আমি একাই আসতে বাধ্য হলাম শুধু তার জন্য। বাস থেকে নামতেই দেখতে পেলাম আমাদের গ্রামের খুব পরিচিত একজন ভ্যানওয়ালা চাচাকে। আমি বুঝতে পারি তাকে দাদু পাঠিয়েছে। আমিও ভ্যানে চড়ে বসলাম। ভ্যান চলছে আমাদের দাদাবাড়ির উদ্দেশ্যে। 20 মিনিটের ভেতরেই ভ্যানটি আমাদের দাদাবাড়িতে পৌঁছায়। দাদু, দাদি, চাচা, চাচি সকলে আমাকে দেখে অনেক খুশি হয়। 5 বছর অনেক লম্বা সময়। দাদাবাড়িতে দুপুরে অনেক মজা করে খাওয়া দাওয়া করি সকলের সাথে। আমার এই দাদাবাড়িতে সবথেকে কাছের বন্ধু হচ্ছে আমার চাচাতো বোন তানিয়া। আমি তানিয়াকে সবকিছু খুলে বলি সেই জিন রাজা ইয়ামিনের সম্পর্কে। আর তাকে অনুরোধ করি যেন আমাকে গ্রামের সবথেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। আমার বোন তানিয়া একটি ছেলের সাথে প্রেম করত। তার বাড়িও এই গ্রামে। তার নাম রানা। রানা ভাই আমাদেরকে বিকেলবেলা নিয়ে যায় এই গ্রামের সবথেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে দেখা করতে। আমি আর তানিয়া চাচা চাচিকে বলি, আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। আমি মাদ্রাসার সামনে এসে দেখি এটা একটা অনেক বড় মাদ্রাসা। পুরো বরিশাল বিভাগের অনেক অনেক জেলায় আমাদের এই মাদ্রাসার নাম ছড়িয়ে আছে। মাদ্রাসার ভেতরে অপেক্ষা কক্ষে আমি আর তানিয়া অপেক্ষা করতে থাকি, আর ওইদিকে রানা ভাইয়া চলে যায় প্রধান শিক্ষকের সাথে দেখা করতে। 10 মিনিট পর রানা ভাই আমাদের কাছে এসে বলে, চলো আমার সাথে, তার সাথে দেখা করতে হবে দোতলায় তার কক্ষে। সে দেখা করার জন্য রাজি হয়েছে। আমি বলেছি, তুমি তার সাথে খুব দরকারি কিছু কথা বলতে চাও। আমি রানা ভাইকে বলি, সে এত অল্পতেই রাজি হয়ে গেল? রানা ভাই আমাকে বলে, কেন হলো জানি না। তাকে যখন তোমার বিষয়ে বললাম, সে বলল, ও, সে চলে এসেছে, ঠিক আছে নিয়ে আসো তাকে। সে যেভাবে বলছিল আমার মনে হচ্ছিল সে মনে হয় তোমাকে আগে থেকে চিনে। আমার এমনটাই মনে হচ্ছিল। আমি, তানিয়া, রানা ভাইয়া দোতারায় প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করি। কক্ষের ভেতরে প্রবেশ করে আমি দেখতে পারি একটি বৃদ্ধ লোক, বয়স আনুমানিক ৬০-৬৫ হবে, খুব লম্বা পাকা দাড়ি আর খুব সুন্দর একটি সাদা জুব্বা পরা, কপালের মাঝখানে একটি কালো দাগ, মাথায় টুপি। আমরা সকলেই সালাম দিয়ে তার কক্ষে প্রবেশ করি। সে আমাদের সালামের উত্তর নিয়ে হাসি মুছে বলে, রানা, তুমি আর তানিয়া একটু বাইরে গিয়ে বসো আর দরজাটা হালকা বিরিয়ে দিও, আমি ওর সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই। রানা ভাই আর তানিয়া হাফেজ সাহেবের কথা মতো বাইরে গিয়ে বসল। হাফেজ সাহেব আমাকে বলে, মা ভয় পেও না, আমি যে তোমার দাদার বয়সী, তুমি আসো এখানটায়, এই চেয়ারটায় বসো। আমি তার কথা মতো চেয়ারে গিয়ে বসি। এরপর হাফেজ সাহেব আমাকে বলে, আমি জানি তুমি কে আর কি কারণে এখানে এসেছ। আসলে ঈশিতা, আমার এই মাদ্রাসায় এখনও 500 জিনের সন্তানরা মানুষরূপে পড়াশোনা করে। তাদের ভেতরেই একজন এসে আমাকে তোমার বিষয়ে কিছু জানিয়েছে। তুমি জিনেদের রাজা ইয়ামিন জিনের সম্পর্কে জানতে এসেছ, তাই তো? আমি তাকে বলি, না না, আমি তার সম্পর্কে যথেষ্ট জানি। আমি আপনার কাছে আমার সাথে যা যা হয়েছে তার বিচার চাইতে এসেছি। আপনাকে সঠিক বিচার করতে হবে। হুজুর বলে, কি হয়েছে তোমার সাথে আর কিসের বিচার চাইতে এসেছ আমাকে বলো। আমি বললাম, সে আমার সাথে সহবাস করেছে, তাই আমি চাই মহারাজ ইয়ামিন আমাকে বিয়ে করবে, আর সকল ব্যবস্থা আপনি নিজে করবেন।
হাফেজ সাহেব বলে, ঈশিতা, তুমি যা বলছো ভেবে বলছো তো? সে কিন্তু তোমার মতো মানুষ না, সে একটা জিন। আমি বললাম, হ্যাঁ হাফেজ সাহেব, আমি যা বলছি সব কিছু ভেবেই বলছি। দেখুন, সে আমার সাথে যা করেছে সেটা আমার স্বামীর অধিকার ছিল। যা হওয়ার তা হয়ে গেছে, এখন আমিও তার নিজের বউয়ের অধিকার আদায় করব। হাফেজ সাহেব বলে, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমি রাতে ইয়ামিনের সাথে কথা বলবো, আর সে রাতের বেলায় তোমার সাথে দেখা করতে আসবে। আর আগামীকাল সে মানুষ রূপে আমার সাথে দিনের বেলায় তোমাদের বাড়িতে আসবে। আমি তোমার দাদাকে তোমাদের বিয়ের বিষয়ে প্রস্তাব দেব। আর আমি যতটুকু জানি তোমার দাদা বাড়ির সকলেই ইয়ামিনকে অনেক পছন্দ করে। এর আগেও তোমার চাচা তোমাদের বিয়ের বিষয়ে আমার সাথে কথা বলেছিল, কিন্তু তখন তো আর জানতাম না যে ইয়ামিন তোমাকে পছন্দ করে। আমি তোমার চাচাকে মানা করে দিয়েছিলাম, কারণ ইয়ামিন একটা জিন। কিন্তু এ কথা তো তোমার চাচা জানতো না। সে ভেবেছিল ইয়ামিন মানুষ, আর সে আমার মাদ্রাসায় একটা এতিম সন্তান। আসলে ইয়ামিন দেখতে এত সুদর্শন। সে যখন এই গ্রামে ছিল আর মানুষ রূপে যখন গ্রামে ঘুরতে বেরোত, যে দেখত সেই পছন্দ করে ফেলত তাকে। আমি হাফেজ সাহেবকে বলি, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। আমি রাতের বেলায় ইয়ামিনের জন্য অপেক্ষা করব। আপনি তাকে বুঝিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েন। আর হ্যাঁ, তাকে কিন্তু রাজি করাতে হবে বিয়ের জন্য। হাফেজ সাহেব বলে, তুমি চিন্তা করো না, সে আমার কথার বিরুদ্ধে যাবে না। তুমি নিশ্চিন্তায় বাড়িতে ফিরে যাও। আমি হাফেজ সাহেবের কক্ষের বাইরে চলে আসি। তারপর রানা ভাইয়া আর তানিয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসি। রাতে আমি আর তানিয়া একই রুমে ঘুমাই। আমি তানিয়াকে সব কিছু খুলে বলি, যা যা হাফেজ সাহেব আমাকে বলেছে। তানিয়া আমাকে বলে, আমি তো ইয়ামিন সাহেবকে চিনি। সে খুবই ভালো একজন ইমাম। সে আগে তো আমাদের এই মাদ্রাসায় থাকত, আর আমাদের বাড়িতেও মিলাদ মাহফিলের জন্য অনেকবার এসেছে। সে খুবই ভালো একজন ব্যক্তি। কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না সে একটা জিন। তাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না সে একটা জিন। ঈশিতা, তুই সত্য বলছিস তো, নাকি মিথ্যে বলছিস, কোনটা? আমি বললাম, আরে পাগলি, আমি সত্য বলছি না মিথ্যে বলছি সেটা আজকে রাতেই দেখতে পারবি। রাতে তানিয়াও আমার সাথে জেগেছিল। তার একটাই কথা, সে যে করেই হোক ইয়ামিনকে দেখবে জিন রূপে। রাত ঠিক 2টোর দিকে আমাদের রুমের দরজায় কেউ একজন 2টো বাটকা দিল, আর খুব মিষ্টি কণ্ঠে বলল, আজ কোনো ফাঁকিবাজি না, আজকে সরাসরি দরজা দিয়ে প্রবেশ করব। দরজাটা খোলো, আমি ইয়ামিন। তুমি আমাকে আসতে বলেছিলে, তাই চলে এলাম। আমি খুশিতে আত্মহারা হয়ে যখন দরজাটা খুলতেই যাব, তখন তানিয়া আমাকে বলে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? সে না জিন, সে তো চাইলেই দরজার ভেতর দিয়ে আসতে পারে। ও, বুঝতে পেরেছি, তোরা দুইজন আমাকে বোকা বানাচ্ছিস, তাই না? তোরা একে অপরকে আগে থেকেই চিনিস, আর এখন আমাকে বোকা বানাচ্ছিস যেন আমি তোদেরকে একসাথে দেখা করতে দিই, তাই তো? আমি বললাম, আরে না, তুই আমাকে ভুল বুঝছিস, এমন কিচ্ছু না, সে আসলেই একজন জিন। তানিয়া বলে, ঠিক আছে, তাহলে তুই প্রমাণ কর। তাকে বল সে যেন অদৃশ্য হয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। আমি ইয়ামিনকে বললাম, এই যে শুনছেন, আমি ঘরে একা না, আমার সাথে আপনার শালিকাও আছে, আর সে তার আদরের দুলাভাইয়ের কাছে একটা আবদার করেছে। আপনার শালিকা চায় আপনি অদৃশ্য হয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এখন এটা আপনার ওপরে, আপনি কি আপনার শালিকার আবদারটি রাখবেন কি রাখবেন না। তখন দরজার বাইরে থেকে ইয়ামিন বলল, আমার আদরের শালি তার দুলাভাইয়ের কাছে একটা আবদার করেছে, আমি কি না রেখে পারি? তখনই আমি আর তানিয়া দেখি কিছু সাদা ধোঁয়া দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল, আর আস্তে আস্তে সেই ধোঁয়া থেকে একটি খুব সুন্দর মানুষের আকৃতি তৈরি হল। আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইয়ামিন, একটি খুব সুন্দর রাজকীয় পোশাক পরা সে। তানিয়া ইয়ামিনকে এরূপে প্রথম দেখল, কারণ এর আগে যতবার এসে ইয়ামিনকে দেখেছে খুব সাধারণ একটি পাঞ্জাবি আর টুপি পরা অবস্থায় দেখেছে। তানিয়া এরূপে দেখে বিশ্বাস করতে বাধ্য হল আসলেই ইয়ামিন একজন জিনের রাজা। কিন্তু তানিয়া এ বিষয়টা বেশিক্ষণ নিতে পারল না। সে এটা দেখে অনেক ভয় পেয়ে গেল, আর সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর ইয়ামিন তার কাছে গেলাম। ইয়ামিন আমাকে বলল, ভয় পাওয়ার কিছু নেই, সেই সব জিনিস দেখে অনেকটা ভয় পেয়ে গেছে, তাই জ্ঞান হারিয়েছে, সকালেই তার জ্ঞান ফিরে আসবে।
তারপর আমি আর ইয়ামিন তানিয়াকে মাটি থেকে তুলে তানিয়ার খাটে শুইয়ে দেই। তারপর ইয়ামিন আর আমি আমার খাটের উপরে এসে বসি। ইয়ামিন আমাকে বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি হাফেজ সাহেবকে গিয়ে কি বলেছে এই সব? দেখো, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়েও করতে চাই, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, কারণ আমি তো তোমাদের মতো সাধারণ মানুষ না। আমার জগৎ আলাদা আর আমার দুনিয়া আলাদা, সেখানে তুমি কি করে থাকবে? তখন আমি ইয়ামিনকে বলি, এ সকল কিছু কি তখন মাথায় ছিল যখন তুমি আমার কাছে এসেছিলে, যখন তুমি আমার স্বামীর অধিকার কেড়ে নিলে? এখন আমি যখন তোমার স্ত্রীর অধিকার নিতে চাইছি, আর এখন তোমার এত বাধা? আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতেও চাই না। আমি তোমাকে চাই মানে তোমাকে চাই। আমি তোমাদের দুনিয়াতে যেতে পারবো না, তোমাদের সাথে থাকতে পারবো না, তাতে কি? তুমি তো মানুষ রূপে আমাদের দুনিয়ায় আমাকে নিয়ে থাকতে পারবে। ইয়ামিন বলে, কিন্তু ঈশিতা, তুমি একটু বোঝার চেষ্টা করো না। আমি বললাম, আমি আর কোনো ব্যাখ্যা শুনতে চাই না ইয়ামিন। ঠিক আছে, আমি আর তোমাকে জোর করব না, তুমি চলে যেতে পারো আমার জীবন থেকে, কিন্তু মনে রেখো, আর কোনো দিন আমার কাছে আসার চেষ্টাও করবে না। আর আমি যদি কোনো দিন বুঝতে পারি তুমি আমার আশেপাশে আছো, তাহলে আমি আমার নিজের জীবন নিজ হাতে নেব। ইয়ামিন একটু রেগে বলে, এক ছড় দিব পাগলি, আরেকবার যদি নিজের মুখে মরার কথাটা বলো। আর তুমি যদি মরে যাও তাহলে আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? এটা বলে ইয়ামিন আমাকে জড়িয়ে ধরল, আর আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে লিপ কিস করা শুরু করল। আমি এর আগে আর কোনো কাউকে কিস করিনি, জীবনের প্রথম কাউকে কিস করলাম, তাও আবার একটা জিনকে। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল, বুকের বাপাশে কেমন জানি লাগছিল। ইয়ামিন আমাকে নিয়ে খাটের ওপরে শুয়ে পড়ল। সেদিন রাতে আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। ভোর হওয়ার কিছুক্ষণ আগে ইয়ামিন আমাকে বলল, এখন আমাকে যেতে হবে, তুমি ফজরের নামাজটা আদায় করো। চিন্তা করো না, আজকে বিকেল বেলায় হাফেজ সাহেব আমাদের বিয়ের বিষয়ে কথা বলার জন্য তোমাদের বাড়িতে আসবে। আজকে আমি আসি ঈশিতা, আল্লাহ হাফেজ, রাতে দেখা হবে। আর আমাকে বলবে কিন্তু তোমার পরিবার বিয়েতে রাজি হলো কি হলো না। আমি ইয়ামিনকে বলি, তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি দাদার পায়ে ধরে কান্না করব আর দাদাকে বোঝাবো সে যেন আমার বাবা মার সাথে কথা বলে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না ইয়ামিন। ইয়ামিন আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। ফজরের নামাজ শেষ করে আমি তানিয়ার জ্ঞান ফেরানোর জন্য তার চোখে পানির ছিটা দিই। কিছুক্ষণের ভেতরেই তানিয়ার জ্ঞান ফিরে আসে। আমি অপেক্ষায় ছিলাম কখন বিকেল হবে আর হাফেজ সাহেব আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে এ বাড়িতে আসবে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। হাফেজ সাহেব আমার বাড়িতে আমাদের বিয়ের বিষয়ে প্রস্তাব নিয়ে আসে। চাচা দাদা যখন শুনে ইয়ামিন আমাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছে, তারা এক কথায় রাজি হয়ে যায়, কারণ তারা জানত ইয়ামিন কত ভালো একজন ব্যক্তি। কিন্তু এখন সমস্যা একটাই, আমার বাবা মা, তারা কি রাজি হবে? দাদা তখন বলল, তাদের নিয়ে চিন্তা করো না, তাদের সাথে আমি কথা বলবো। সেদিনই বাবা মাতে ফোন দেয়া হলো। বাবা মা তো শুনে অনেক অবাক হলো যে আমি গ্রামের বাড়িতে। সেদিনই বাবা মা গ্রামে চলে এলো। শুরুতে তো বাবা মা আমার উপরে অনেক রাগ হলো, আমাকে বলল, গ্রামের কোনো ছেলের হাতে তোমার হাত আমি তুলে দিতে চাই না, আমরা চাই শহরের কোনো উচ্চশিক্ষিত ছেলের সাথে তোমার বিয়ে হোক। তখন হাফেজ সাহেব এগিয়ে এসে বলল, মাফ করবেন, আমি আপনাদের পরিবারের কথার মাঝে কথা বলতে আসলাম। আমি বলি কি ভাই সাহেব, আগে আপনি ইয়ামিনের সাথে কথা বলেন, যদি আপনাদের কাছে ছেলেটাকে ভালো না মনে হয় তো এই বিয়ে হবে না, আপনারা হলেন ঈশিতার বাবা মা, আপনারা যা বলবেন তাই হবে। বাবা মা তখন বলল, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে আগামীকাল পাত্রকে নিয়ে এই বাড়িতে আসেন, আমরাও তাকে দেখতে চাই। বাবা ভাই তারা সকলেই বলছে ছেলেটা নাকি অনেক ভালো, যদি আমাদের কাছেও ভালো লাগে তাহলে বিয়ে হবে। হাফেজ সাহেব তখন আমার বাবা মাকে বলল, ঠিক আছে ভাই সাহেব, আজকে তাহলে আমি আসি, আগামীকাল পাত্রকে নিয়ে একসাথে আসব। রাতে আমি আর তানিয়া ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার কানের কাছে কেউ একজন ফিসফিসিয়ে বলছে, বলেছিলাম না রাতে দেখা করতে আসব, তাহলে কেন ঘুমিয়ে গেলে? আমার জন্য অপেক্ষা করতে পারলে না? আমি চোখ খুলে দেখি ইয়ামিন আমার সামনে দাঁড়ানো। খুব সাধারণ একটি সাদা পাঞ্জাবি পরা সে, আর মাথায় এত সুন্দর টুপি পরা। আজকে ইয়ামিনকে দেখতে খুব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে ও আমাদের মতো আর 5টি মানুষের মতো একটি মানুষ। আমি ইয়ামিনকে কান্না করতে করতে সবটা খুলে বলি, সব বলি। আরও বলি, এখন কি হবে ইয়ামিন, বাবা মা যদি তোমার হাতে আমার হাত না তুলে দেয়? সবটা শুনেই ইয়ামিন বলে, এই ব্যাপার, তুমি চিন্তা করো না,
তোমার সাথে আমারই বিয়ে হবে, এটা আমি তোমাকে কথা দিলাম। তারপর ইয়ামিন নিজ হাতে আমার চোখের পানি মুছে দেয় আর আমায় জড়িয়ে ধরে বলে, কান্না কেন করছো পাগলি? আমি তো আছি নাকি? আমাকে এখন যেতে হবে ঈশিতা। আমি বিকেলে আসব তোমার বাবা মার সাথে দেখা করতে। এরপর ইয়ামিন আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আল্লাহর কাছে বারবার বলছিলাম, বাবা মা যেন তাকে মেনে নেয়। বিকেলে আমি ঘরে ছিলাম। বাবা মা আমায় ঘরের বাইরে আসতে দেয় না। তানিয়া ঘরে এসে আমায় বলে, ঈশিতা, ইয়ামিন হাফেজ সাহেবের সাথে আমাদের বাড়িতে এসেছে। তুই না দেখলে বিশ্বাস করবি না। তাকে দেখতে আজকে কি যে সুন্দর লাগছে। তাকে দেখে তো মনেই হচ্ছে না সে যে একটি জিন। আমি বললাম, বাবা মা কি ওকে মেনে নিয়েছে? তানিয়া বলে, জানি না রে, চাচা চাচি আমায় সেখানে দাঁড়াতে দেয়নি, তাই আমি চলে আসলাম। তার 1 ঘণ্টা পর ইয়ামিন আর হাফেজ সাহেব আমাদের বাসা থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর বাবা মা আমার ঘরে আসে আর আমায় বলে, ঈশিতা, তুই এত সুন্দর এত ভদ্র ছেলে কোথায় পেলি রে? মা বলে, এক দেখাতেই সে আমাদের মন চুরি করে ফেলেছে। মাশাল্লাহ, কি সুন্দর করে কথা বলে ছেলেটা। শোন মা, আগামীকাল পবিত্র জুম্মার দিন, সেদিন রাত 9টায় তোদের বিয়ে। এখন তেমন কোনো আয়োজন করব না, পরে একসময় সবাইকে নিয়ে আয়োজন করে নেব। তুই বিয়ের প্রস্তুতি নে। এটা বলে বাবা মা আমার ঘর থেকে চলে গেল। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। আমি তানিয়াকে জড়িয়ে ধরে বলি, আল্লাহ আমার কথা শুনছে। সেদিন রাতে আমি তানিয়াকে বলি, বোন, আজ রাতে তুই একটি কষ্ট করে পাশের ঘরে ঘুমাবি। আমি ইয়ামিনের সাথে কিছুটা সময় একা কাটাতে চাই। তানিয়া বলে, ওরে আমার বড় আপু, শোনো, আমি জানি তুমি এমনটা কেন বলছ, কিন্তু আপু, বিয়ের আগে এগুলো ঠিক না। আর তো মাত্র 1 দিন, একটু নিজেকে সামলাও প্রিয় আপু আমার। আমি বললাম, জানা বোন পাশের ঘরে আজ রাতের জন্য, তুই আমার ভালো বোনটি না বল। তানিয়া বলে, ঠিক আছে, যেতে পারি, তবে আমায় 200 টাকা দিলে। আমি তখন তানিয়াকে 200 টাকা দিয়ে দিই আর ওকে পাশের ঘরে পাঠিয়ে দিই। যাবার আগে হারামি আমায় বলে, আপু, তোমরা যা করবে আস্তে আস্তে করবে, কিন্তু ভালোবাসার শব্দগুলো যেন পাশের ঘরে না যায়। আমি বললাম, তবে রে তুই হারামি মে। রাত 1টা বাজে, আমি অপেক্ষায় আছে তার। সে আমার অনুমতি ছাড়া আমার সাথে অনেক কিছু করেছে। আজকে আসুক, আমিও বুঝাবো আমি কোন জিনিস। এই গল্পের পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আপলোড দিব। আর আজকের পর্বটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই।